নমস্কার বন্ধুরা, নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটারদের দিতে হবে ডিক্লারেশন। এই ফর্মের সঙ্গে এমন কিছু নথি দিতে বলা হয়েছে, বিশেষ করে আপনাদের মা বাবার যে সমস্ত নথি লাগবে। আপনারা এই ভিডিওটি দেখার পরে সেই ব্যাপারে সমস্যায় পড়েছেন বা কনফিউজড হয়েছেন এবং অনেকেই কমেন্ট করেছেন যে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, এই অর্থে যে ডকুমেন্টসগুলো জমা করতে হবে, বিশেষ করে মা বাবার ডকুমেন্টসের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে। আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ফর্মটা আপনাদের দেখাবো, সেই সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগছে সেই ব্যাপারেও তথ্য দেব। তবে প্রথমে জানিয়ে রাখি, এটা বিহারের জন্য। বিহারে যে নির্বাচন চলছে তার আগেই কিন্তু ভোটারদের কাছ থেকে এই তথ্য নেওয়া হচ্ছে। তাহলে আমরা এটা নিয়ে ব্যস্ত হচ্ছি কেন? তার কারণ এটা সারা দেশেই চালু হতে পারে, অর্থাৎ সারা দেশে যত ভোটার আছেন সমস্ত ভোটারের কাছ থেকে এই তথ্য নেওয়া হবে। এমনটাই সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তিনি যেটা বলেছিলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে কিন্তু এই বিষয়ে নির্বাচন কমিশন তথ্য পাঠিয়েছে এবং নির্বাচন কমিশন যেহেতু সমস্ত রাজনৈতিক দলকে তথ্য দিচ্ছে, তো সারা দেশের ক্ষেত্রেও ধীরে ধীরে এটা প্রযোজ্য হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ডিক্লারেশন নেওয়ার সম্ভাবনা খুবই প্রবল এবং তা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই উঠে এসেছে। আপনাদের অল্প শুনিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছিলেন। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। ডিক্লারেশন ফর্ম করেছে একটা, ভোটার লিস্টের নাম তুলতে গেলে। তো শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সারা দেশেই কিন্তু এটা প্রযোজ্য হবে। যাই হোক, আমরা এবার কিন্তু ফর্মে কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই সম্পর্কে ডিটেলসে দেখে নেব। তবে তার আগে জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত এই আগের ভিডিওটি দেখেননি তারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অনস্ক্রিন সেই ফর্মটা দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে লেখা আছে ইলেক্টরস নেম, তারপর আছে এপিক, অ্যাড্রেস, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, এসি অথবা পিসি নেম, সেই সঙ্গে স্টেট, অর্থাৎ যে স্টেটে এটা ফিল আপ করা হবে সেই স্টেট এখানে বসাতে হবে। এবং এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন পেস্ট কারেন্ট ফটো, বর্তমানের একটা ফটোগ্রাফ এখানে লাগাতে বলা হয়েছে। সেই সঙ্গে এখানে ডেট অফ বার্থ লিখে দিতে হবে এবং আধার নম্বর দিয়ে দিতে হবে, যদিও আধার নম্বর দেওয়াটা অপশনাল দেওয়া আছে, মানে আপনি চাইলে নাও দিতে পারেন। এবং ডান দিকে মোবাইল নম্বর আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর ফাদার্স বা লিগ্যাল গার্ডিয়ানস নেম, অর্থাৎ বাবার নাম কিংবা আপনার লিগ্যাল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকে তার নাম, এবং তার যদি এপিক নম্বর বা ভোটার আই কার্ডের নম্বর থেকে থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে দিতে হবে, ইফ অ্যাভেলেবল বলে বলা আছে। এরপর আছে দেখুন মায়ের নাম এবং মায়ের যে ভোটার আই কার্ডের নম্বর সেটাও যদি থেকে থাকে তাহলে সেটাও দিয়ে দিতে হবে। তারই পরে আছে স্পাউসেস নেম, অর্থাৎ স্বামী হলে স্ত্রীর নাম লিখবে আর স্ত্রী হলে স্বামীর নাম লিখবে। এবং এইখানে দেখুন তার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে দিতে হবে। আর এই জায়গায় জানিয়ে রাখি, স্পাউসেস নেমের কাছে লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে, যিনি ফর্মটা ফিল আপ করছেন তার যদি স্বামী কিংবা স্ত্রী থেকে থাকে তবেই কিন্তু নামটা লিখতে হবে, না হলে লেখার প্রয়োজন নেই। এবার সেই ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, যা আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যেখানে 3টে অপশান দেওয়া আছে এবং আপনি এইগুলো পড়ে নিয়ে যে কোনো একটিতে টিকচিহ্ন করবেন এবং নিচে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার কিংবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে এবং বাম দিকে দেখতে পাচ্ছেন ডেট আর প্লেস উল্লেখ করতে হবে। তো এই ফর্মে এই যে 3টি অপশান আছে, আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদের। এখানে বলা হয়েছে আপনি প্রথমে জানিয়ে দিবেন আপনি 18 বছরের বেশি বয়সী এবং 18 বছরের ঊর্ধ্বে না হলে তো ভোটার কার্ডের জন্য আবেদন করা যায় না। 18 বছরের বেশি বয়সী, এটা আপনি সব কিছু ঠিকঠাক তথ্য দিচ্ছেন, তা প্রথমেই জানিয়ে দিলেন। তারপর আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/07/1987, মানে আপনি 1/7/1987 আগে ভারতবর্ষে জন্মেছেন এবং তার জন্য কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস জমা করতে হবে, যে জায়গায় আপনি আপনার ডেট অফ বার্থ কিংবা প্লেস অফ বার্থ সেটা দেখাতে পারবেন, সেই ধরনের কোনো একটা ডকুমেন্টস জমা করতে হবে। কোন কোন ডকুমেন্টস লাগবে এর পরের ধাপেই আপনাদের আমি দেখাচ্ছি, সম্পূর্ণ ফর্মটাই আমার কাছে আছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং দ্বিতীয় পয়েন্টে আছে, মানে আপনি যদি 1/7/1987 আগে আপনার জন্ম হয়ে থাকে তাহলে প্রথমেরটাতে আপনাকে টিকচিহ্ন দিতে হবে এবং দ্বিতীয়টাতে আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/07/1987 অ্যান্ড 2/12/2004, অর্থাৎ আপনি এখানে জানাচ্ছেন আপনি জন্মগ্রহণ করেছেন 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে, সেই সঙ্গে আপনি ভারতেই জন্মেছেন সে ব্যাপারটাও আপনি এখানে জানিয়ে দিচ্ছেন টিকচিহ্ন দিলে।
তারপর দেখুন এর জন্য আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে, যার লিস্ট নিচে আছে, যা আপনার জন্ম তারিখ কিংবা জন্মস্থান উল্লেখ করবে। সেই সঙ্গে আপনার বাবা কিংবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেখানে তাদের ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ উল্লেখ থাকবে। এটাই আপনাদের কাছে সবচেয়ে বেশি কনফিউশনের ছিল। তো তারপরে দেখুন এখানে বলা আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, মানে আমি ভারতে জন্মেছি 2/12/2004 পরে। সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে দেখুন এইখানে বলা হয়েছে, আপনার ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ থাকবে এমন একটা ডকুমেন্টস দিতে হবে। সেই সঙ্গে আপনার বাবার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে সেই ধরনের একটা ডকুমেন্টস দিতে হবে। এরই সঙ্গে আপনার মায়ের, সেখানেও দেখুন এখানে লেখা আছে ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ থাকবে এমন একটা ডকুমেন্টস দিতে হবে। ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, প্রোভাইড এ কপি অফ হিজ অর হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ, মানে আপনার বাবা কিংবা মা যদি ভারতে জন্মগ্রহণ না করে থাকেন বা ভারতের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে তার যে কোনো একটা ভ্যালিড পাসপোর্ট কিংবা ভিসা আপনার জন্মের সময়কার আপনাকে দিতে হবে, মানে তিনি ওই সময় আপনার এখানে উপস্থিত ছিলেন সেই ব্যাপারে কিন্তু হয়তো জানাতে হবে বলেই এটা চাওয়া হয়েছে। এরপরে বেশ কিছু পয়েন্ট আছে, সেই সঙ্গে নিচে কিন্তু লিস্ট দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস লাগবে। এই জায়গাতে লক্ষ্য করুন, সেই তালিকা দেওয়া আছে সম্পূর্ণ আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো সম্পর্কে আমরা দেখব এবং এটাকে বাংলা করে নিয়ে সম্পূর্ণ বাংলাতে দেখব, যাতে আমাদের সবার সুবিধে হয়। তো চলুন আমরা এবার এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে সম্পূর্ণ দেখে নিচ্ছি। তো আমরা এবার সম্পূর্ণ ফর্মটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এবং এটাকে আমরা ডিটেলসে দেখব। তো নিচের একেবারে পয়েন্ট যেটাই ছিল, আমার জন্ম 2/12/2004 সালের পরে ভারতে, সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে তার কিছুগুলো আমরা দেখে নিয়েছি, তবে নিচেরগুলো আমরা দেখব। এখানে দেখুন লেখা আছে আমার জন্ম ভারতের বাইরে, মানে আপনার জন্ম যদি ভারতের বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। আর আমি নিবন্ধন বা প্রাকৃতিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি এমনটা যদি হয়ে থাকে, তাহলে নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করতে হবে। এছাড়াও আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, এক্ষেত্রে আপনি ঘোষণা করছেন যে আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেননি। তাছাড়াও আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই, মানে আপনি যে কোনো একটি জায়গাতেই ভোটার হিসাবে আপনার নাম নথিভুক্ত করতে পারেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এইভাবে কিন্তু অনেকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্যে তার নাম অন্তর্ভুক্ত করে রেখেছে, ভোটার তালিকায় নাম উঠে রয়েছে, এই জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। তাছাড়াও আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 বা 1950 সালের 43 এর 31 ধারার অনুসারে 1 বছরের পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। অর্থাৎ আপনি যে ডিটেলসগুলো দিচ্ছেন সেগুলো যদি আপনি জানতে জানতেই ভুল বা মিথ্যা কিছু ডিটেলস দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কারাদণ্ড, জরিমানা কিংবা দুটোই হতে পারে। যাই হোক, এই মর্মে আপনি স্বাক্ষর করবেন, সেটা তো আমরা প্রথমেই দেখেছি। এরপর দেখুন এইখানে তালিকাগুলো দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস লাগবে, আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। প্রথমত, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা PSU এর নিয়মিত আপনি কর্মচারী অথবা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ, এইগুলো যদি আপনার থেকে থাকে বা আপনার বাবা মায়ের থেকে থাকে তাহলে আপনি জমা করতে পারেন। তাছাড়াও 1/7/1987 সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC, PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র আপনি জমা করতে পারবেন। বিশেষ করে এই 1/7/1987 সালের পূর্বে যারা জানতে চাইছিলেন যে আপনারা আপনাদের কী ডকুমেন্টস দিবেন এবং আপনাদের বাবা মায়ের কী ডকুমেন্টস দিবেন, আপনারা স্পষ্টতই এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডকুমেন্টস চাওয়া হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র আপনাকে দিতে বলা হয়েছে। তারপর দেখুন, পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট জমা করতে পারেন। স্বীকৃত কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষা শংসাপত্র আপনি জমা করতে পারেন। তাছাড়াও উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র
আপনার যদি স্থায়ী বসবাসের শংসাপত্র থাকে তাহলেও হবে। এক্ষেত্রে দেখুন, গ্রাম পঞ্চায়েত থেকে শংসাপত্র বা বিডিও থেকে শংসাপত্র দিলে তাই প্রযোজ্য হবে বলে আমার মনে হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো হবে বলে খুবই আশা করা যায়। পরবর্তীকালে এই ব্যাপারে আমরা ডিটেলসে জানতে পারবো। বন অধিকার শংসাপত্র, আপনার যদি বন অধিকার শংসাপত্র থেকে থাকে তাহলেও কিন্তু আপনি সেটা জমা করতে পারবেন। অন্যান্য বিসি অর্থাৎ এখানে ওবিসি ছিল এবং এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র, মানে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও আপনি জমা করতে পারবেন। এছাড়াও জাতীয় নাগরিক নিবন্ধন, যেখানেই থাকুন না কেন আপনার যদি থেকে থাকে তাহলে আপনি দিতে পারবেন। রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন, সেটাও জমা করা যাবে। সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ির শংসাপত্র অর্থাৎ দলিল আপনি কিন্তু দিতে পারবেন। অর্থাৎ এই ডিক্লারেশন ফর্ম এবার কিন্তু সারা দেশের নাগরিকদের জমা করতে হবে। এক কথায় আপনি ভারতের সত্যিকারের বাসিন্দা কিনা, তাছাড়াও আপনি যা কিছু তথ্য দিচ্ছেন সব কিছু সঠিক কিনা, একই ব্যক্তি একাধিক ভোটার কেন্দ্রে নাম তুলে রেখেছেন কিনা বা একাধিক রাজ্যে নাম তুলে রেখেছেন কিনা সেই সম্পর্কেও কিন্তু তথ্য নেওয়া হচ্ছে। আশা করি যারা সমস্যায় পড়েছিলেন যে কোন কোন ডকুমেন্টস লাগবে, বাবা মায়ের ডকুমেন্টস কোথা থেকে আমি ম্যানেজ করব, সেই ব্যাপারে আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন ঘটতে পারে। এটা বিহারের জন্য বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের এক ডকুমেন্টস নাও লাগতে পারে, তবে সেক্ষেত্রে নিশ্চয়ই নির্দেশিকা জারি হবে, 2026-এর ভোটের আগেই জারি হবে। আপনাদের আমি ডিটেলসে তা জানিয়ে দেবো যখনই এই ধরনের নির্দেশিকা আসবে। আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।